দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজকে শুরুতেই যুক্ত হচ্ছেন ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের কমিউনিকেশন স্টাডিজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন এবং বাংলাদেশ ল সোসাইটির জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা আপনাদের সহ দর্শকদেরকে বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই এবং এই ক্রিসমাস ইভেই আজকে প্রেসিডেন্ট জো বাইডেন 50টি বিলে স্বাক্ষর করেছেন। এই 50টি বিলের মধ্যে তিনি উল্লেখযোগ্য ডিফেন্স বিলও স্বাক্ষর করেছেন। তবে একটি বিলে তিনি ভেটো দিয়েছেন, সেটি হলো 66 জন জাজের বিল, যেটি নিয়ে ডেমোক্রেটদের আপত্তি ছিল। যদিও এটি পাশ হয়ে এসেছে কংগ্রেসে, কিন্তু সেখানে তিনি ভেটো দিয়েছেন। এবং একই সঙ্গে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো প্রেসিডেন্ট জো বাইডেন আজকে 37 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে সেটিকে যাবজ্জীবনে রূপ দিয়েছেন। যদিও এটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে তিনি দায়িত্ব নেয়ার পরে জুডিশিয়ারি সিস্টেমকে আরো এতটা কঠোর করবেন যাতে এই ধরনের অপরাধীরা কোনোভাবেই ক্ষমা না পায়, এবং এটি তার ইলেকশনের ম্যান্ডেটের মধ্যেও ছিল, আলোচনায় ছিল। আমি একটু এই বিষয়টা ফোকাস করে আলোচনা শুরু করতে চাই। অ্যাডভোকেট আব্দুর রশিদ, একেবারে এই আইনের মানুষ আপনি, 50টি বিলে স্বাক্ষর করেছেন, কিন্তু যেটি নিয়ে আলোচনা হচ্ছে তিনি ডিফেন্স বিলে ভেটো দিয়েছেন, ডিফেন্স বিল পাশ করেছেন, কিন্তু জাজদের একটি বিলে ভেটো দিয়েছেন। অন্যদিকে তার 37 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত, যেটি আমরা জানি যে আমেরিকাতে খুব বেশি মৃত্যুদণ্ড দেওয়ার নিয়ম নেই কিংবা কার্যকর হয় না শেষ পর্যন্ত। প্রেসিডেন্ট ট্রাম্প এটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, কিন্তু আমরা এটুকুও জানি যে 2020 সালে একেবারে শেষ বছরে 10 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে থাকার সময়। এই বিষয়গুলো নিয়ে আপনার বিশ্লেষণ শুনবো। ধন্যবাদ জুয়েল ভাই, আপনাকে এবং আপনার মাধ্যমে টিভিএন এর দর্শক শ্রোতাদের। অনেক ঠান্ডা নিউইয়র্কে এই সময় টক শোতে ভালো লাগছে। আসলে 50টা বিল জো বাইডেন যে সাইন করেছে, যেটা আইনে পরিণত হয়। আপনি জানেন যে এদেশে কোনো আইন পাশ করতে গেলে ফাইনালি সেটা 2 কক্ষ বিশিষ্ট সংসদের মধ্যে পাশ হওয়ার পর তারপর প্রেসিডেন্ট যখন সিগনেচার করে তখন এটি আইনে পরিণত হয়। 50টা বিল আজকে মানে গত দিনে আইনে পরিণত হয়েছে বাইডেনের স্বাক্ষর মধ্য দিয়ে। ঠিকই বলেছেন আপনি। এই বিলগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিল যেগুলো আপনি বললেন সেই তিনটেই মুখ্যত ইম্পর্টেন্ট। এর মধ্যে আমি যদি আপনাকে বলি যে ডিফেন্স বিল, যেটা প্রায় $895 বিলিয়ন যে বিলটি উনি সাইন করেছেন, এটা নিয়ে কিন্তু এটা অনেক আগেই ডিসেম্বরের 11 তারিখে সম্ভবত এটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এটা পাস হয়েছিল, এবং সেটা একটা মেজরিটির মাধ্যমে পাস হয়। এরপর এটা সিনেটে আসে এবং সিনেট মেজরিটির মাধ্যমে এটাকে পাস করে। অবশেষে জো বাইডেনের স্বাক্ষরের মধ্যে দিয়ে এটাকে আইনে পরিণত হলো। এখানে রিপাবলিকানদের একটা ভেটো ছিল বা একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল যে এই বিলের মধ্যে একটা অর্থ যারা মাইনরিটি, যারা এদেশের আপনার সেম সেক্স পিপল অথবা ট্রান্সজেন্ডার পিপল, এই ধরনের পিপলকে রিপাবলিকানদের একটা এদের নিয়ে একটা চুলকানি আছে, বা এদের নিয়ে মানে এদেরকে তারা মানে যেহেতু রিপাবলিকানরা ধর্মীয় দলকে বেশি মানে ধর্মীয় চিন্তা ভাবনা এবং দর্শনকে বেশি তারা গুরুত্ব দেয়, যার ফলে তারা এখানে এই বিলটাতে তারা বলেছিল যাতে এই ট্রান্সজেন্ডার কিংবা সেম সেক্স পিপল যারা মিলিটারিতে সার্ভ করবে তাদের ফ্যামিলিতে যে সন্তানদের যে সুযোগ সুবিধা, এই বিলের মধ্যে সেই সুযোগ সুবিধা কাট করা তারা পক্ষে ছিল। কিন্তু ফাইনালি এটা পাস হয়েছে এবং তাদের সুযোগ সুবিধা আসবে, কারণ ডেমোক্র্যাটদের একটা ভিউ আছে যে এদেশে মাইনরিটিরা সবাই সমান সুযোগ পাবে, সেটা ট্রান্সজেন্ডার হোক, গে হোক, লেসবিয়ান হোক, কিংবা অন্য যে কোনো কমিউনিটির মানুষ হোক, মুসলিম হোক, হিন্দু হোক। ডেমোক্র্যাটরা আপনি জানেন যে ঐতিহাসিকভাবে তারা সব মাইনরিটিকে রিপ্রেজেন্ট করে, মাইনরিটি নিয়েই তারা বেশি কথা বলে, আনফেড পিপলদের কথা তারা বেশি বলে। অন দ্য আদার হ্যান্ড রিপাবলিকানরা তারা হোয়াইট মেজরিটি মানুষের প্রেজেন্টেশনে তারা বেশি করে দেশের মধ্যে। তো যার ফলে আর সেকেন্ড যেটা বললেন, যেটা রিপাবলিকানরা চেয়েছিল যে 66টি ফেডারেল জাজ নিয়োগ করার বিভিন্ন ফেডারেল কোর্টগুলোতে, ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে এবং সার্কিট কোর্টগুলোতে, তো এটা ডেমোক্র্যাটরা এটা চায়নি। যার ফলে যদিও একটা আপনি জানেন যে যখন একটা প্রেসিডেন্ট একটা বিলকে আইনে পরিণত হবে তখন দুই পাশেই কিছু ছাড় দিতে হয়, কিছু নিতে হয়, কিছু দিতে হয়, এভাবে করে গণতন্ত্রের সৌন্দর্য আসলে বিকাশ হয়। কিন্তু যেই জায়গায় উনি ওইটা পছন্দ করেনি, ওটা ভেটো দিয়েছেন তিনি, যে উনি চান না যে এতগুলো জাজ সার্কিট কোর্টগুলোতে এক্সপ্যানশন করা হোক, কারণ এটা নজির তেমন নাই ইতিহাসে। যার ফলে উনি সেই দৃষ্টিভঙ্গি থেকে সেখান থেকে একটা ভেটো দিয়েছেন। এরপরে যেটা আপনি বললেন যে এই যে আপনার অপরাধীদের ক্ষমা করা, 40 বা 41 জনের মধ্যে মনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল সারা আমেরিকার মধ্যে, এর মধ্যে 37 জনকে উনি ক্ষমা করেছেন, আর 3 জন মাত্র বাকি থাকলো। এই 3 জন ডোনাল্ড ট্রাম্পের হাতে চলে যাবে জানুয়ারি মাসে।
এদেরকে যাদেরকে উনি ক্ষমা করেছেন এদের বিরুদ্ধে ঠিক ম্যাস কিলিং এর মতো বিশাল বড় ধরনের কোনো অভিযোগ নেই। ইন্ডিভিজুয়াল হত্যাকাণ্ডের অভিযোগ হয়েছে, যদিও কোনো হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না। আপনারা জানেন যে পৃথিবীব্যাপী ইউরোপ আমেরিকাতে মানুষের মৃত্যুদণ্ড তুলে নেওয়ার একটা বড় ক্যাম্পেইন আছে। গোটা ইউরোপে কিন্তু মৃত্যুদণ্ড তুলে ফেলা হয়েছে, শুধুমাত্র রাশিয়া এবং রাশিয়া সমর্থিত বেলারুশ বাদে বাকি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু মৃত্যুদণ্ডের কোনো বিধান আর নেই। কিন্তু আমেরিকাতেও ডেমোক্র্যাটরা তারা কিন্তু মৃত্যুদণ্ডের পক্ষে না। তারা মনে করে যে মৃত্যুদণ্ডটা একটি চরম শাস্তি, এই শাস্তিটা শুধুমাত্র রাষ্ট্র এটা ইম্পোজ করতে পারে না, যার ফলে ডেমোক্র্যাটরা বেশিরভাগ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ক্ষমা করে থাকে আনলেস ইট ইজ এ ম্যাস কিলার। কিন্তু আপনি জানেন যে মৃত্যুদণ্ড থাকার পক্ষে রিপাবলিকানরা, ইন এ সেন্স দ্যাট কিছু কিছু মানুষ আছে যারা এই দেশে এমন বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে এবং তাদেরকে যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় তাহলে রিপাবলিকানরা বিশ্বাস করে যে এই ধরনের ঘটনা আরো অনেক বেশি ঘটতে পারে। যেমন ম্যাস কিলিং, মানে স্কুলগুলোতে কিলিং। আপনার মনে আছে ক্যালিফোর্নিয়াতে মানে 2021 সালে একটি সিনাগগে 11 জন মানুষকে হত্যা করে একজন হোয়াইট সুপ্রিমিস্ট। তারপরে বোস্টন ম্যারাথনে 2013 বা 15 সালের দিকে আপনার মনে আছে দুইজন ভাই সারনায়ক ভাইরা, তাদের মধ্যে একজন শরীরের মধ্যে মানে বোমা পেতে নিয়ে ম্যারাথনের মধ্যে সেটাকে প্ল্যান করেছিল। এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে কিন্তু অ্যাজ এ নেশন টেরিফাইড করে। এখন যদি আমরা মৃত্যুদণ্ডকে অ্যাবলিশ করি, যেটা ডেমোক্র্যাটরা চায়, তারা ওইটা করতে পছন্দ করে বা সেটার পিছনে তারা অ্যাডভোকেসি করে, তাহলে এই ধরনের হত্যাকাণ্ডগুলো আসামিদেরকে আসলে আমরা কি এইভাবে করে মৃত্যুদণ্ড বাদে যাবজ্জীবন তাদেরকে খাওয়াই দেয় পুষবো, রাষ্ট্রের অর্থ সম্পদ খরচ করবো? রিপাবলিকানরা মনে করে যে এটা ঠিক না, কারণ হচ্ছে এরকম যারা ম্যাস কিলিং করবে তাদের আসলে মৃত্যুদণ্ড থাকাটাই স্বাভাবিক। এই জন্য আমেরিকাতে এখনো মৃত্যুদণ্ড উঠেনি, যদিও আমেরিকা পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকার এবং মানুষের অধিকার নিয়ে সবচেয়ে বেশি ভোকাল, সবচেয়ে বেশি কথা বলে। তো সোফার এটাই এখনো পর্যন্ত মৃত্যুদণ্ড যে 3 জন আসামি থাকলো, দেখা যাক। আমার মনে হয় যে তাদের বাঁচার কোনো সুযোগ নেই, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগগুলো অনেক বেশি গ্রস অ্যান্ড গ্রেভ অ্যান্ড ম্যাস। অ্যান্ড আমার মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে মৃত্যু থেকে রক্ষা করবেন, এটা আমার অভিমত। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার বিশ্লেষণ শুনবো। যে বিলগুলো পাস হলো সেগুলো নিয়ে আপনি যদি কিছু যোগ করতে চান। প্রথমত ধন্যবাদ দর্শকদেরকে। আজকে আমাদের প্রেসিডেন্ট জো বাইডেন এবং শেষ মুহূর্তে উনি বেশ কিছু বিল, প্রায় 50টির মতো বিল তিনি সাইন করেছেন। তো আমরা বুঝতে পারি প্রেসিডেন্ট চলে যাওয়ার আগে তার অনেকগুলো কাজ বাকি থাকে, সেগুলো উনি সেরে নিচ্ছেন। তো ডিফেন্স বিলটা খুবই অন্যতম, এখন প্রায় $895 বিলিয়ন। তো এই বিলের যে জাস্টিফিকেশন গুলো এসেছে এর মধ্যে একটা হচ্ছে যে চায়নার যে গ্লোবাল পাওয়ার হিসেবে যে এমার্জিং যে মানে উত্থান হচ্ছে, তার যে অর্থনৈতিক এবং সামরিক শক্তি বৃদ্ধি হচ্ছে তার বিপরীতে আমেরিকা অ্যাজ এ সুপার পাওয়ার, সেখানে হচ্ছে বেশ কতগুলো বিষয় এসেছে যেগুলো এই বিল এখানে সামরিক বাজেটটাকে আগের থেকে আরো বাড়ানোর পক্ষে যুক্তি এসেছে এবং এই বিলটি পাশ করেছে। তবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সম্ভাব্য যেই লাইক এ পলিসি অন ট্রান্সজেন্ডার এন্ড আদার গ্রুপস, সেটা খুব ইন্টারেস্টিং এখানে, স্পেসিফিক ইন দ্য সেন্স যে এটা এক ধরনের কালচারাল ডিভাইড তৈরি করবে। কারণ গত 20-25 বছরের আমেরিকান রাজনৈতিক সাংস্কৃতিক যেই ট্রেন্ড, সেটাকে বিচার বিবেচনা করলে সেখানে দেখা যাবে যে এখন বিভিন্ন বা ট্রান্সজেন্ডার বা বিভিন্ন যে গোষ্ঠীগুলো আছে তাদের রাইটস এর ব্যাপারে আমেরিকা অনেক বেশি সোচ্চার এবং জনমনে এই বিষয়ে বিভিন্ন ধরনের যে ট্যাবু ছিল বা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল, এগুলো অনেক বেশি রিল্যাক্স হয়েছে। তো ট্রাম্পের এই পলিসিটা বিভিন্ন ধরনের রিয়াকশন তৈরি করবে, বাট এট দ্য সেম টাইম ট্রাম্প তার বক্তব্যে বা ইলেকশন ক্যাম্পেইনে যে সমস্ত বিষয়গুলো লোকজনের কাছে বলেছিল যে ফ্যামিলি সহ আরো বিভিন্ন ভ্যালুস বা ট্র্যাডিশনের উপরে যে ফোকাস করবে, সেই দিক থেকে এটা একটা পজিটিভ মেসেজ ফর হিজ সাপোর্টার্স, বাট ইন দি লং রান ইট মাইট bring about different kind of reaction and changes. আর হচ্ছে যে এরপরে যে ক্ষমা করার যে বিষয়টা রশিদ ভাই অলরেডি বলেছেন যে 37 জনকে করে মানে তাদের যে মৃত্যুদণ্ডটাকে কমিয়ে তাদেরকে যাবজ্জীবন মৃত্যু পর্যন্ত কারাদণ্ডের যে ইয়েটা করেছেন। এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে যে
ট্রাম্প বা রিপাবলিকানদের একটা পলিসি হচ্ছে টাফ অন লাইক টেরোরিজম, সর্ট অফ লাইক কোট আনকোট টেরোরিজম। সো তাদের ক্যাম্পের বেশিরভাগ হচ্ছে যে লোকে হচ্ছে তারা মৃত্যুদণ্ডকে সাপোর্ট করে, এবং এর পক্ষে বিপক্ষে অনেক ধরনের বক্তব্য আছে। কিন্তু রশিদ ভাই কিছু হাইলাইট করেছেন যে একটা আন্তর্জাতিকভাবে এটার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন আছে, এবং সেটাকে অ্যাবলিশ করার জন্য নানা ধরনের, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের একটা বড় এজেন্ডা হচ্ছে যে যদি মৃত্যুদণ্ডকে কার্যকর করা হয় সেটা হচ্ছে মানবাধিকারের এক ধরনের লঙ্ঘন। এর মধ্যে অনেক ধরনের যুক্তি আছে। প্রথমত যে যুক্তিটা সবাই প্রেজেন্ট করে সেটা হচ্ছে যে লাইফ হচ্ছে যে মানে ইট হ্যাজ সাম সর্ট অফ স্যাংটিটি, লাইক জীবনটা একটা পবিত্র জিনিস, এবং যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়া হয় তাহলে এটা সর্ট অফ রিপিটেশন অফ হোয়াট দি ক্রিমিনাল হ্যাজ কমিটেড। সো এটাকে হচ্ছে যে এখনকার মডার্ন যে ডিসকোর্স বা যে মানবাধিকার সংক্রান্ত যে সমস্ত বক্তব্যগুলো, সেখানে এই বিষয়টাকে ভিন্নভাবে দেখা হয়, সেজন্য মৃত্যুদণ্ডের বিপক্ষে অনেক রাইটস গ্রুপের অবস্থান আছে। তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই জায়গাগুলোতে অনেক বেশি সিরিয়াস হবে, বিশেষ করে সে তার ক্যাম্পেইনে যে কথাগুলো বলেছে, যারা আমেরিকার মাটিতে বিশেষ করে ইমিগ্রেন্টদেরকে লক্ষ্য করে যেটা বলছে, যে যারা ক্রাইম, রেপ এবং হচ্ছে মার্ডার এগুলোর সাথে জড়িত হবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলছে। কিন্তু সেটা আমরা ধরে নেই যে সেটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু ওভারঅল সর্বোপরি তার এই বিষয়ে মানসিকতাটা বুঝে যায় যে তিনি আসলে কি করতে চান কিংবা কতটা অ্যাগ্রেসিভ বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, সেটাই নির্দেশ করে। আচ্ছা, আমি হচ্ছে আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে 50টা বিল আছে, এর মধ্যে একটা ইন্টারেস্টিং বিল আছে যে এখন আমাদের দেশে যেরকম বাংলাদেশের জাতীয় পাখি আছে, জাতীয় পাখি হচ্ছে দোয়েল। এখন এই বিলের মধ্যে একটা বিল আছে যেটার মধ্যে দিয়ে ঈগলকে জাতীয় পাখি হিসাবে মানে হচ্ছে যে অনুমোদন করা হয়েছে। একটা ইন্টারেস্টিং বিল মনে হয়েছে। আরেকটা বিল যেটা আমার নজর কেড়েছে সেটা হচ্ছে যে একাডেমিক ইনস্টিটিউশনগুলোকে বলা হয়েছে যে তারা যাতে হেইজি যে একটা কালচার আছে আমাদের দেশে, র্যাগিং কালচার, বা হচ্ছে যে র্যাগিং কালচার যেটা আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো, এখানেও এই ধরনের কিছু আছে। তো এইটার উপরে একাডেমিক ইনস্টিটিউশনগুলোকে বলছে যে তারা হচ্ছে যে একটা রিপোর্ট পাবলিশ করতে হবে, কারণ হচ্ছে এইটার বিভিন্ন ধরনের গবেষণায় দেখা গেছে যে হেজিং এর কারণে বাচ্চাদের মানসিকতার উপরে অনেক ধরনের মানে বিরূপ প্রভাব পড়ে, এবং অনেকে আত্মহত্যাও করে এটার যে সামাজিক যে পরিণতি সেটাকে সহ্য করতে না পেরে। তো সেটা একটা ইন্টারেস্টিং বিল মনে হয়েছে। কিন্তু সর্বোপরি তার যে 50টা বিল, সেটাকে যদি দেখা হয়, এখানে দুটো জিনিস লক্ষণীয়। একটা হচ্ছে যে মোর হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, লাইক হচ্ছে সামাজিক সুরক্ষাটা, প্রোটেকশন এবং ওয়েলফেয়ারটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে সর্বোপরি তার বিলগুলোকে লক্ষ্য করলে। কিন্তু সেখানে হয়তো এখানে বিলগুলো ট্রাম্প হয়তো চেঞ্জ করতে পারবে না, কিন্তু ট্রাম্প হচ্ছে যে ট্রাম্পের অলরেডি যেহেতু একটা এজেন্ডা চলে আসছে যে ফেডারেল স্পেন্ডিং কমানোর, সেই জায়গায় হয়তো তারা হয়তো এর ব্যাপারে হয়তো ভিন্ন কিছু হয়তো আলাপ আলোচনা বা ডিসকাশন করতে পারে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। বিষয়গুলো নিঃসন্দেহে আমাদের দর্শকদের কাছে পরিষ্কার হয়েছে, কারণ ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি আসলে কি করবেন, এইসব জায়গায় কতটা সংকোচন করতে পারবেন। বিশেষ করে অর্থ বিল যখন ইলন মাস্ক সহ আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসেও সেটি পাশ করা হয়েছে। অন্তত শাটডাউন, যেটি গভর্নমেন্ট শাটডাউন, সেটি আটকানো গিয়েছিল। সামনের দিনগুলোতে আসলে কি ধরনের পদক্ষেপ তা নেন সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করব। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। অ্যাডভোকেট আব্দুর রশিদ, এর মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সোমবার দিল্লি হাই কমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বিরুদ্ধে এর মধ্যে শতাধিক মামলা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে ফেরত চাওয়া হয়েছে। বিশেষ করে বিচারের সাথে তাকে ফেরত চাওয়া হয়েছে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলছেন যে যদি শেখ হাসিনাকে ফেরত পাওয়া যায় তাহলে মামলার কাজটা ভালোভাবে শেষ করা যাবে, অর্থাৎ বিচারের কাজটা ভালোভাবে শেষ করা যাবে। এই বিষয়টি আপনার কাছে জানতে চাই যে আদৌ এই প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত পাওয়া সম্ভব হবে কিনা। ধন্যবাদ জুয়েল ভাই। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন, কারণ বাংলাদেশে খুব সম্প্রতি যে একটি বিপ্লব ছাত্র জনতার হয়ে গেল, তার প্রেক্ষিতে
পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে তছনছ হয়ে গেল এবং নতুন একটা সরকার অন্তর্বর্তীকালীন মানে ব্যবস্থা তৈরি হলো, এর মধ্যে দিয়ে মনে করেন যে বাংলাদেশের যে একটা চরম অস্থিতিশীলতা সেটা অনেকটা স্থিতিশীল হয়ে আসছে, শান্তি নিরাপত্তা ফিরে আসছে। তো এখন দেখেন যে কোনো অপরাধের বিচার হওয়াটা খুব স্বাভাবিক। এটা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনও তার মন্ত্রী এবং তিনি নিজেও এই কথাগুলো বলতেন যে সবকিছুই বিচারের আওতায় নিয়ে এসে মানুষকে সেখানে নিরপেক্ষভাবে বিচার করে এটা দেখাতে হবে যে বিচারটা একদিকে নিরপেক্ষ হয়েছে এবং যে অপরাধী তার যদি অপরাধ করেই থাকে তাহলে তার শাস্তির বিধানের পথটা প্রশস্তিত হয়েছে। সেটা খুবই স্বাভাবিক এবং এটা তো আমরা সবাই চাই। আইনের শাসনের কথা প্রত্যেক সরকারি ক্ষমতায় বলে, কিন্তু এটা প্যারাডক্স যে ক্ষমতা আসলে অনেক সরকাররা ভুলে যায় যে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার, মানুষের জীবনের অধিকার এগুলো কত বেশি মূল্যবান। যার ফলে অনেক সময় আমরা দেখি সরকার এগুলো কোনো দেশের সমালোচনার সুযোগ না থাকলে সরকার এগুলো বিষয়ে মানে স্বৈরাচার হয়ে যায়। সেক্ষেত্রে মানুষকে জীবন দিতে হয়, ছাত্র জনতাকে জীবন দিতে হয়, রক্তক্ষয় হয়, রাজপথ রঙ্গিত হয় এবং মানুষ বিপ্লবের মধ্যে দিয়ে তখন একটি নতুন ব্যবস্থার দিকে যায়। এই ব্যবস্থাকে যদি আমরা সেফগার্ড করতে না পারি তাহলে প্রত্যেক বিপ্লবেরই কিন্তু পরবর্তী যে নতুন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সেটাকে সেফগার্ড করার কিন্তু অনেক উদ্যোগ নিতে হয়। নাহলে কিন্তু বিপ্লবের যে স্পিরিট কিংবা অবজেক্টিভ সেটাও কিন্তু অনেক সময় ধূলিসাৎ হয়ে যায়। সেটা আমরা অতীতের অনেক বিপ্লবে দেখেছি। যেমন রুশ বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটি অন্যতম বড় বিপ্লব, কিন্তু তারপরেও রুশ বিপ্লব শেষ হওয়ার পর প্রায় 4-5 বছর ধরে সেই দেশের মধ্যে কিন্তু গৃহযুদ্ধ লেগেছিল। বিপ্লব প্রতি বিপ্লব, বিপ্লবের পর প্রতি বিপ্লব এগুলো কিন্তু আসে। হ্যাভিং সেড দ্যাট, এই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যেটা হওয়া উচিত ছিল না সেটা হয়েছে। সেটা কি? জনগণ মারা গেছে প্রায় 1500 বা তার অধিক, ক্ষেত্র বিশেষে 2000 বলা হয়। এতগুলো মানুষকে বুলেটের মাধ্যমে হত্যা করা হলো। কারা হুকুম দিয়েছিল? কাদের হুকুমে আমরা সাধারণ মানুষকে রাস্তায় আমাদের এই পুলিশ কিংবা বিডিআর বা অন্য যারা আছে তারা হত্যা করেছিল? এটা আমাদের কাছে পরিষ্কার হতে হবে, কারণ আপনার দেশটা কিন্তু যতখানি রাজনীতিবিদদের বা সরকার তার চেয়ে অধিক বেশি কিন্তু জনগণের। মুক্তিযুদ্ধে 30 লক্ষ জীবন দিয়ে স্বাধীন পাওয়া যে দেশ, সেই দেশকে জনগণকে হুকুম দিয়ে গুলি করা হবে, এটা হতে পারে না। সুতরাং আমরা এগুলোর তদন্তের মাধ্যমে অবশ্যই নিরপেক্ষ বিচার চাই। এবং শেখ হাসিনা যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন এবং সর্বোচ্চ হুকুমদাতা হিসেবে তিনি যেহেতু উপরে বসেছিলেন, এর আগেও তার সময়কালেও হুকুমের আসামি করে কিন্তু আরেকজন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর কিন্তু বিচার হয়েছে। সুতরাং আমরাও দেখতে চাই যে আসলে সত্যিকার অর্থে হুকুম কে দিয়েছিল, কোথায় থেকে এসেছিল। এবং যদি শেখ হাসিনাকে আনা যায়, তিনি যদি উপস্থিত থাকেন, যেটা আমাদের চিফ প্রসিকিউটর বলেছেন, এতে বিচার ব্যবস্থাটা আরো বেশি ইজি হয়, সহজ হয়, খুব স্বাভাবিক। কারণ হচ্ছে যে দুই পক্ষই যখন উপস্থিত থাকে, জাস্ট নিউট্রাল তৃতীয় পক্ষ হিসেবে যখন থাকে, তখন কিন্তু মনে করেন যে আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট আসে, মানে কথার পিঠে কথা আসে এবং এর মধ্যে দিয়ে কিন্তু সত্য বেরিয়ে আসে। তো চিফ প্রসিকিউটর সত্যি কথাই বলেছেন, যদি শেখ হাসিনাকে উপস্থিত করা যায় তাহলে তার মুখ থেকে অনেক কিছু জানা যাবে, অনেক কিছু শোনা যাবে এবং তিনি অনেক তথ্য জানেন যেগুলো বের হয়ে আসবে। এর মধ্যে দিয়ে বিচারটা আরো বেশি মানদণ্ডের দিক দিয়ে আরো বেশি নিরপেক্ষ হবে এবং জবাবদিহিতার সুযোগ পাবে। এখন তাকে ফেরত নিয়ে আসাটা কতখানি সম্ভব এটি একটি বিষয়। কারণ আমরা জনগণ মনে করে যে বিগত 15-16 বছর ধরে এই দিল্লি সরকার বা এই মোদী সরকার তিনি লালন পালন করেছেন শেখ হাসিনাকে, এবং স্বয়ং শেখ হাসিনার মুখ দিয়ে কথা বেরিয়ে এসেছে যে তাদেরকে আমরা যা দিয়েছি তারা আজীবন মনে থাকবে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন কথা এবং কাজের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রতি ভারতের একটা অ্যাগ্রেসিভ সুযোগ নেওয়ার একটা মানে প্রবণতা রয়েছে এবং সেই প্রবণতা থেকে হয়তো ভারত তাকে শেল্টার দিয়েছে। তা ভারত উচিত ছিল তাকে, যেহেতু প্রতিবেশী দেশ, এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভক্তি তৈরি হতে পারে, দ্বিধাদ্বন্দ্বতা তৈরি হতে পারে। ভারতের উচিত ছিল শুরুতেই তাকে না রাখা। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছিল যদি ভারত এই মুহূর্তে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়, তাকে আশ্রয় না দেয়, তাহলে ভারতের যারা অন্য মিত্ররা অন্য দেশে আছেন তাদের কাছে পরিষ্কার একটা বার্তা চলে যাবে যে ভারত তাদের বিপদে পাশে দাঁড়ায় না। তাই ভারত পাশে দাঁড়িয়েছে এবং ভারত পাশে দাঁড়াবে শেখ হাসিনার, এমন একটা ইঙ্গিত কিন্তু শুরু থেকে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে প্রশ্নটি সেটি হলো, বাংলাদেশ কূটনৈতিকভাবে চিঠি দিয়েছে, আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে, দরজা উন্মুক্ত করেছে প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে ফেরত পাঠানোর। কিন্তু ভারত কি পাঠাবে? অর্থাৎ যেটি নিয়ে কথা হচ্ছে, ভারত এই শেখ হাসিনাকে বাংলাদেশের সাথে তুলে দেবে নাকি নানা চুক্তির ফাঁকফোকর দিয়ে টিকে রাখবে? যদি আমি বলি, আমার কাছে যেটা মনে হয়, ভারত যেটুকু সুযোগ সুবিধা নিয়েছে সেই অনুযায়ী ভারত একটা তার প্রধান মিত্রকে সহসা ফেরত পাঠাবে, এটা আমার কাছে আপাতত বিশ্বাসযোগ্য মনে হয় না। তো কারণ হচ্ছে যে আমি যদি যার কাছে সুযোগ সুবিধা নিয়েছি তাকে যদি আমি অতি সহজে দিয়ে দিই, তাহলে তো অনেকটা নিমক হারামিকতার কাজ করা হলো। এই নিমক হারামিকতার জায়গাটায় ভারত যাবে কিনা এটা একটা বড় বিষয়। তবে আমার কাছে মনে হয়
যে এই ফিরিয়ে আনার প্রক্রিয়াটা অনেক জটিল হবে এবং ভারত সহসা তাকে ফেরত দিতে চাইবে না। কারণ ভারত দেখেন পৃথিবীর বিভিন্ন দেশের এভাবে গণ অভ্যুত্থানের মধ্যে পালিয়ে যাওয়া নেতারা কিন্তু অনেক দেশে আশ্রয় নেয় এবং সেই দেশগুলো কিন্তু তাদেরকে নিরাপদেই রাখে এবং সুযোগ সময় মতো তাদেরকে ব্যবহারও করে। সুতরাং একজন প্রধানমন্ত্রীকে যদি তার কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়া তাকে যদি তারা রেখে দেন এবং তার মধ্যে দিয়ে যদি ভবিষ্যতে বাংলাদেশে আরো পরিবর্তন আনার যদি সুযোগ হয় তাকে যদি, কারণ তাদের দল স্বপ্নও দেখছে যে একসময় হয়তো তিনি ফিরে আসবেন, আবার প্রধানমন্ত্রী তো নেবেন, তাহলে ভারত তো তার মিত্রকে দিয়ে আবার বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নেবেই। আপনি জানেন যে আয়াতুল্লাহ খামেনি তিনিও কিন্তু বহুদিন ধরে ফ্রান্সে পালিয়েছিলেন, পরে কিন্তু তিনি ইরানে ব্যাক করে এসছেন। সুতরাং দেশগুলো ফেরত দেয় না, কিন্তু তারা ব্যবহার করতে চায়। কারণ হচ্ছে পাওয়ার পলিটিক্স তো ইন্টারন্যাশনাল পলিটিক্সে চলে, প্রত্যেক রাষ্ট্র চায় যে তার ব্যক্তি হোক, ডিপ্লোমেসি হোক, যাকে হোক, তাকে দিয়ে যতখানি কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করা যায় তারা সেই চেষ্টাই করবে এবং ভারতও সেটাই করবে, খুব স্বাভাবিক। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, এই প্রসঙ্গটি আপনার কাছে জানতে চাই। সেটি হলো যে বাংলাদেশে ছাত্র জনতার একটা চাপ আছে, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের উপর চাপ আছে শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে। কারণ আন্দোলনে তারা ছিল, তাদের পাশের জনকে গুলি করে মারা যেতে তারা দেখেছেন, সেই কারণে তাদের মধ্যে একটা চাপ আছে যে শেখ হাসিনাকে ফিরে এনে বিচারের মুখোমুখি করার। এবং বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে তারা নিজেরাও, যেটি অ্যাডভোকেট আব্দুর রশিদ বলছিলেন, তারা নিজেরাও জানে যে এটি খুব কঠিন কাজ। অর্থাৎ এই চুক্তির অনেক ফাঁকফোকর আছে যেগুলো দিয়ে ভারত চাইলেই শেখ হাসিনাকে রেখে দিতে পারবে কিংবা 10 বছর ধরে এটি নিয়ে চিঠি চালাচালি করতে পারবে। বাংলাদেশ বলছে তারা চিঠি দিয়েছে, ভারত বলছে তারা চিঠি পেয়েছে। এরপরের স্টেপটা আসলে কি হবে সেটি কিন্তু একেবারেই ধোঁয়াশা থেকে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, এই ছাত্রদের চাপ সামাল দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেওয়া দরকার ছিল, দিয়েছে, নাকি এটিকে ফলো আপ করার যে বিষয়গুলো থাকবে, অর্থাৎ বিভিন্ন সময় দর কষাকষির যে জায়গাগুলোতে কিংবা ভারতের সাথে যখনই আলোচনা হবে তখনই এই বিষয়টা জোর গলায় বলা, সেটি করবে? হ্যাঁ, ধন্যবাদ। আমার কাছে আমি এই বিষয়টার দুইটা দিক থেকে আমি এটাকে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। প্রথমত, এটা একটা অভ্যন্তরীণ দিক। সেটা হচ্ছে যে এই সরকার, যেটা আপনি অলরেডি বলেছেন, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল হচ্ছে এই সরকার। সো এই সরকারের একটা নৈতিক একটা বাধ্যবাধকতা আছে, একটা মোরাল অব্লিগেশন আছে টু ট্রাই the people who are involved in the atrocities. এখন দেখেন, এইটা তো মানে অনেক মারাত্মক, কতগুলো অপরাধ ছিল একেবারে অভ্যুত্থানের সাথে রিলেটেড। আপনি দেখেন যে 1500-র উপরে আপনার ছাত্র জনতা নিহত হয়েছেন, যাদেরকে মারা হয়েছে গুলি করে এবং ফোর্স ইউজ করে। এরপরে আপনার 400-র উপরে আপনার যারা যে আপনার অন্ধত্ব বরণ করছে এই রেভলিউশনের কারণে এবং এই গভর্নমেন্টের কারণে। এরপরে আপনার যে 20,000-এর উপরে আপনার যে ইনজুর্ড আছে। তো এটা হচ্ছে একটা ইমিডিয়েট। আর 15 বছরের যে আপনার ফিরিস্তি, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনারা অলরেডি দেখেছেন যে গুম কমিশন তার একটি রিপোর্ট, প্রাইমারি একটা রিপোর্ট পাবলিশ করেছে এবং সেখানে আপনার এর মধ্য দিয়ে শেখ হাসিনার যে এর মধ্যে ইনভলভ থাকার প্রমাণ মিলেছে এবং এটার যে ভয়াবহতা সেটা হচ্ছে যে গুম কমিশন কিছু উল্লেখ করেছে। আমি বিবিসির একটা নিউজ পড়েছিলাম, সেখানে বলেছিল যে আপনার ঠোঁট সেলাই, আপনার তারপর আপনার প্রাইভেট পার্টে আপনার যে ইলেকট্রিক শক, এরপরে আপনার যে সিমেন্টের বস্তা বেঁধে আপনার নদীতে ফেলে দেয়া, মানে একটা দুইটা না, অসংখ্য এরকম মানে পৈশাচিক কায়দায় আপনার যে আপনার অসংখ্য মানুষকে, নিরপরাধ মানুষকে আপনার যে তারা টর্চার করেছে। তো এত বিশাল আপনার যে অপরাধের যে ফিরিস্তি, সেইটা একটা মোরাল একটা রাইট এস্টাবলিশ করে বাংলাদেশের জনগণের, যে এই সরকার এই অপরাধের সাথে সংশ্লিষ্ট শেখ হাসিনা সহ তার নেতৃত্বে যারা ছিলেন তাদের বিচার করে, তাদের একটা মোরাল অব্লিগেশন। তো এই চিঠিটা দেওয়ার মধ্য দিয়ে অফিসিয়াল যে প্রসেসটা শুরু করেছে, সেটা সেই দিক থেকে এটা একটা ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশ গভর্নমেন্টের জন্য এবং বাংলাদেশের জনগণের কাছে তার যে একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার প্রতি এটা একটা ইতিবাচক একটা মেসেজ। কিন্তু ইন্টারেস্টিং যে এটা যে বাহ্যিক যে বাইরের যে দিকটা, সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে। ইন্ডিয়া হচ্ছে রিমোট কোনো মানে বাংলাদেশের না, নেইবার না, ইমিডিয়েট নেইবার। তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট এই চিঠিটা দেওয়ার মধ্য দিয়ে ইন্ডিয়াকে একটা উভয় সংকটে ফেলে দিয়েছে। এখন এই উভয় সংকটটা কেমন হতে পারে? প্রথমত তার যে
তার এলাইকে, তার যে যে আমি বলি, অনেককে বলে থাকি যে আসলে শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়াকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছে, যে ইউ টেক হোয়াট এভার ইউ ওয়ান্ট টু, and actually they took almost everything of our country. তো তার সেই এলাইকে প্রোটেক্ট করা এটা তার একটা দায়িত্ব। আবার অন্যদিকে যে সেই ইমিডিয়েট এলাই অফ বাংলাদেশ এবং তার এখানে বিজনেস থেকে শুরু করে ট্রেড থেকে শুরু অসংখ্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, সেইটা ইন্ডিয়া কিভাবে ফেস করবে এখানে একটা এটা ইট উইল গিভ এ সিগন্যাল। সো ইন্ডিয়া ইজ ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, যে আপনার ফেরত দেবে কি দেবে না এটা নিয়ে রশিদ ভাইরা আরো ভালো বলতে পারবেন, যে মানব ইন্টারন্যাশনাল যে ল, বাইলেটারাল যে সমস্ত ল গুলো আছে, এগ্রিমেন্টস গুলো আছে, সেখানে আবার অনেক ফাঁকফোকরও থাকে। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে আমরা যেটা বুঝতে পারছি যে ইন্ডিয়া যদি এই 2013 সালে যে প্রত্যর্পণ আইনটি বাংলাদেশের সাথে ভারতের হয়েছে, সেখানে বলা আছে যে ভারত যদি কিংবা বাংলাদেশ যদি মনে করে যে এই আসামিকে অর্থাৎ যাকে চাওয়া হচ্ছে তাকে ফেরত নিয়ে রাজনৈতিক কোনো উদ্দেশ্য সাধন করা হবে, তখন তারা চাইলে নাও দিতে পারে। এ ধরনের একটা ফাঁকফোক আছে তাদের জন্য। ওই ফাঁকফোকের কথা রশিদ ভাই অলরেডি বলেছেন, যে এই ফাঁকফোকের কারণে হয়তো ইন্ডিয়া এটাকে এড়িয়ে যাবে, কিন্তু আমি বলছি যে তার একটা লং টার্ম খেসারত কিন্তু তাকে দিতে হবে। যে ধরেন সে দিল না, হ্যাঁ, যে রাজনৈতিক বিভিন্ন ফাঁকফোকরটাকে ইউজ করে সে দিল না, কিন্তু না দিলে সেটা যে বাংলাদেশের সাথে তার যে ভবিষ্যৎ সম্পর্ক এবং তার যে যে মানে হচ্ছে যে সিরিয়াস যে বিষয়গুলো, যেটা হচ্ছে বিজনেস, ট্রেড, তারপরে আপনার হচ্ছে দুই দেশের মানুষের মধ্যকার যে সম্পর্ক, সমস্ত জিনিসগুলোকে আপনার হচ্ছে যে ইয়ে করবে, এফেক্ট করবে আপনার পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক মাইন্ডসেট ইন বাংলাদেশ। এটা সিরিয়াসলি ইট উড বি এফেক্টেড মিনস লাইক ইট দি ইন্ডিয়া বিরোধী, বিশেষ করে সরকার বিরোধী বিভিন্ন ধরনের আপনার হচ্ছে রিয়াকশন মানুষের ভিতরে তৈরি হবে। তো সেটা আসলে আমরা এটা বুঝতে পারি যে দুই দেশের কারোর জন্য এটা মঙ্গলজনক নয়। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইন্ডিয়া নাও হ্যাজ টু প্লে এ ভেরি লাইক কেয়ারফুল রোল, যে কিভাবে সেটা ডিল করবে সেটা সময়ের সাথে হয়তো আমরা একটু ভিন্নভাবে আপনার কাছে জানতে চাই। সেটা হলো যে স্বার্থ সংশ্লিষ্ট অর্থাৎ বাণিজ্য, শিক্ষা, মেডিকেল নানা বিষয়ে বাংলাদেশেরও কিন্তু ইন্টারেস্ট আছে, ভারতের প্রতি নির্ভরশীলতাটাও আছে কিন্তু। তো সেই জায়গায় এখন এতদিন পর্যন্ত ইন্ডিয়াই অ্যাগ্রেসিভ ওয়েতে ছিল, বাংলাদেশ ডিফেন্সিভ ওয়েতে খেলছিল। এখন বলটা বাংলাদেশ কিছুটা কি হাতে পেয়েছে যে ইন্ডিয়াকে চাপে রাখার জন্য, অর্থাৎ নিঃসন্দেহে সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতেই হবে দুই দেশকে, এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। যদি থাকতো তাহলে অনেক আগে ভারত কেটে দিত, বাংলাদেশ কেটে দিত সম্পর্কটা। যেহেতু এতদিন এত কিছু পরে এই সম্পর্কটা জোরালো করার কিংবা ঘনিষ্ঠ করার চেষ্টা চলছে, তার মানে সম্পর্ক রাখতে হবে। বাংলাদেশ কিছুটা চাপে রাখার একটা সুযোগ পেল কিনা ভারতকে, ভারত যখনই কোনো বিষয়ে এগ্রেসিভ হবে যে তাহলে শেখ হাসিনাকে ফেরত দাও? আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আপনি করেছেন, যে বাংলাদেশ আসলে এরকম কোনো অপরচুনিটি পেলো কিনা। কিন্তু আমরা সেটা আসলে লং টার্ম আমরা কি দেখবো, বা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তার নীতি কি হবে সেটা আমরা হয়তো এখন বলতে পারছি না। কিন্তু অ্যাপারেন্টলি যেই স্টেপস গুলো এই গভর্নমেন্ট নিচ্ছে, এই গভর্নমেন্টের বিভিন্ন আপনার হচ্ছে যে আপনার বিভাগগুলো নিচ্ছে, সেটা বাংলাদেশের ওভারঅল ইতিহাসে এটা একটা যুগান্তকারী ঘটনা। কারণ এরকম বোল্ড ডিসিশন, বোল্ড পদক্ষেপের আগে কেউ নেন নাই। এখানে একটা জিনিস হচ্ছে সবার ক্লিয়ার হইতে হবে, এখানে দর্শক যারা আছেন তাদের জন্য এবং বাংলাদেশ থেকে যারা আছেন তার জন্য একটা জিনিস ক্লিয়ার হইতে হবে, যে আমাদের প্রবলেমটা ভারতের জনগণের সাথে না। দেখুন, আপনি আওয়ামী লীগ বা বিএনপির আপনি হচ্ছে যে একজন এমপি মন্ত্রী হতে পারেন, আপনি আপনার ভারত একটা আপনার পছন্দ থাকতে পারে, হ্যাঁ, ভারতের প্রতি আপনার হচ্ছে যে রিলেটিভলি বেটার সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল প্রশ্ন, আপনি যদি আমাকে বাংলাদেশের একজন সাধারণ যদি আমার নাগরিক হিসেবে যদি আমাকে যদি প্রশ্ন করেন, আমার খুব সাধারণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি জানেন যে ইন্ডিয়া হচ্ছে যে ভারত হচ্ছে আমাদের কাছ থেকে প্রিডমিনেন্টলি একচেটিয়া আমাদের কাছ থেকে বেনিফিট গুলো নিচ্ছে, কিন্তু আমাদের মন্ত্রী মিনিস্টাররা যখন কোনো নেগোসিয়েশনে যান, তারা মিনিমাম নেগোসিয়েশনটা করেন না। তারা তো এই কথাটা বলতে পারে, ঠিক আছে তুমি 80% তুমি খাচ্ছ, আমি আপনার সাথে একটু অ্যাড করি। জি, ওরা তো স্বামী স্ত্রী, মানে তারা তো বলেন যে স্বামী স্ত্রী, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মন্ত্রীরা বলেন শেখ হাসিনা স্বামী স্ত্রী শেয়ার করে, স্বামী স্ত্রী কস্ট বেনিফিট শেয়ার করে। আমি একটু অ্যাড করি, শেখ হাসিনা হবে একটা বার্গেন পাওয়ার, বার্গেন চিপ, মানে হচ্ছে এটা বাংলাদেশের জন্য, এটা ভারতের জন্য। কিন্তু বাংলাদেশ যেমন ধরেন যে শেখ হাসিনাকে যদি না দেয়,
চিঠি আমরা দিয়েছি, তাদের একটা জবাব তো তাকে দিতে হবে, একটা রিজনেবল টাইমের মধ্যে জবাব দিতে হবে। জবাব যদি না দেয়, এগুলো তো বাংলাদেশের মানুষ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবসময় দেখতে, বাংলাদেশ সরকার যারা থাকবে, ক্ষমতা যারা থাকবে, তারা কিন্তু জনগণকে সাপোর্ট নেওয়ার জন্য কিন্তু তারা এটাকে ইউজ করে বার্গেন চিপ হিসেবে। আবার যখন দুই দেশের মধ্যে যখন কোনো নেগোসিয়েশন হবে, তখনও কিন্তু এটা বার্গেন ফোর্স হিসেবে কাজ করবে। সুতরাং শেখ হাসিনাকে বার্গেন ফোর্স হিসেবে কিন্তু ভারত, দিল্লিও ইউজ করবে, বাংলাদেশও ইউজ করবে। কারণ সেটা একটা আসলে ক্যাচ 22 হয়ে গেছে, যে আপনি টাং ইন চিক যে কথাটা বলে, যে আপনি কোনো দেশ তাকে খেতেও পারবে না, আবার উগলে ফেলেও দিতে পারবে না, কিন্তু দুই দলে ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি এবং নিজের স্বার্থ উদ্ধারের জন্য এবং জনগণের সাপোর্টকে ক্যারি করার জন্য, বিশেষ করে বাংলাদেশ, সেই কিন্তু এই বার্গেন ফোর্সটাকে ইউজ করবে। সেক্ষেত্রে অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাও আরেকটা বিষয়, সেটা হলো যে শেখ হাসিনা দিয়ে শুরু হলো, খুব ভালো কথা, কিন্তু যেই অপরাধের কথা বলা হচ্ছে, গণহত্যা কিংবা যে ধরনের অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের তো আরো প্রচুর মন্ত্রী এমপি আসামি আছেন, এবং তাদের অনেকে এখন পর্যন্ত হয়তো সুস্পষ্ট করে বাংলাদেশের হাতে তথ্য নেই কতজন কোথায় আছেন, কিন্তু অনেকেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনাকে দিয়ে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার নামে ওয়ারেন্ট জারি করেছে, সেটির প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি চেয়েছে। অন্য মন্ত্রী এমপি যারা আছেন, শেখ হাসিনার ব্যাপারে ভারতের এক ধরনের অবস্থান নেওয়া যেতেই পারে, অন্য মন্ত্রী এমপিদের ব্যাপারে যখন বাংলাদেশ আবার চিঠি দেবে, তখন আসলে বিষয়টা কেমন দাঁড়াতে পারে? লুক, আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল কিন্তু এগুলোকে গাইড করে, যে এক্সট্রাডিশন চুক্তিগুলো আসলে দেশের মধ্যে যদি স্পেসিফিক্যালি থাকে, তাহলে কিন্তু একটা দেশ একজন দেশ তার অপরাধীকে কিন্তু ফেরত পাঠাতে বাধ্য। ভারতের সাথে কিন্তু বাংলাদেশের কোনো এক্সট্রাডিশন চুক্তি কিন্তু নেই। যার ফলে হয় কি, ভারত যে আইনের ফাঁকটা ইউজ করবে সেটা হচ্ছে এই, যে যদি ভারত মনে করে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী যে এই ব্যক্তিকে ফেরত একটি পাঠানোর চুক্তি ফলে, আছে 2013 সালে, এই শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি একটি চুক্তি করেছেন ভারতের সাথে, আচ্ছা, তারপর আমি বলি প্রত্যর্পণ চুক্তি। চুক্তির যে লুফোলসটা হচ্ছে এরকম, যে যদি সংশ্লিষ্ট দেশ যেখানে অপরাধী থাকেন, সেই দেশ যদি মনে করে যে এই ব্যক্তিকে ফেরত পাঠানোর মধ্যে দিয়ে ন্যায় বিচার পাবে না, রাইট। বরং ন্যায় প্রতিষ্ঠিত সেখানে পাওয়ার কোনো সুযোগ নাই, কিংবা যেখানে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেখানে বিতর্ক আছে, প্রশ্ন আছে। যেমন আমাদের বঙ্গবন্ধুর অপরাধীর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেশ থেকে যখন আমরা সেই অপরাধীগুলোকে বাংলাদেশে আনার যখন চেষ্টা করেছিল, তখন কিন্তু অন্যান্য দেশগুলোরও কিন্তু সেই ধরনের বক্তব্য ছিল যে ন্যায় বিচার পাওয়ার সুযোগ নাই, এবং যে বিচার কাঠামো তৈরি করা হয়েছে এটা স্ট্যান্ডার্ড দুর্বল। এবং অনেক দেশ বলছিল তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করে না, কানাডা, সেই কারণে তারা পাঠাচ্ছিল না। এগুলোই লুফোলস গুলো ভারত ইউজ করবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আবারও ফিরবো এইসব বিষয় নিয়ে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমার সাথে যুক্ত আছেন সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন এবং বাংলাদেশ ল সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, ভিন্ন একটা প্রসঙ্গ আলোচনা করব। টিউলিপ সিদ্দিকী, যিনি একই সাথে ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য, তিনি ইকোনমিক সেক্রেটারি টু ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার বিরুদ্ধে সম্প্রতি যে অভিযোগটি বাংলাদেশ করছে, দুদক তদন্ত শুরু করছে, সেটি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 400 কোটি পাউন্ড আত্মসাৎ করেছেন। এই অভিযোগে এর মধ্যে ব্রিটেনের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদও করেছে। আমরা এর আগে, অর্থাৎ এই জুলাই বিপ্লবের আগে পরবর্তীতে শেখ হাসিনা কিংবা তার পরিবারের সদস্যদের দুর্নীতি নিয়ে খুব একটা কিছু শুনিনি, মিডিয়ার খুব একটা কিছু আসেনি, কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে তার পরিবারের অনেক সদস্য এবং বিশেষ করে টিউলিপ সিদ্দিকী, তিনি যেহেতু ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য, তাকে নিয়েও আলোচনায় আসছে এবং তাদের মন্ত্রিসভা সেটি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করছে। এই দুর্নীতিগুলো শেষ পর্যন্ত আসলে ফলাফলটা কি হবে? কারণ তিনি তো আসলে বাংলাদেশে অবস্থান করছেন না, তিনি অন্য একটি দেশের নাগরিক, অন্য একটি দেশের মন্ত্রিসভার তিনি সদস্য, পার্লামেন্টের সদস্য। তার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা আসলে বাংলাদেশ নিতে পারবে? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, বিশেষ করে যেহেতু এটা এই দুর্নীতিটা হচ্ছে যে একজনের বিষয়ে, যেটা হচ্ছে যে যেটা ক্ষেত্রটা ভিন্ন জায়গাতে। তো এখানে দুটো দিক, একটা হচ্ছে বাংলাদেশ থেকে অলরেডি যে প্রায় 80,000 কোটি টাকা, 5 বিলিয়ন, যেটা হচ্ছে 500 মানে হচ্ছে যে কোটি টাকা, কোটি ডলারের মতো, যে এই পরিমাণ আত্মসাতের সাথে 3-4জন লোকের নাম বলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিকী এবং হচ্ছে যে শেখ রেহানা, এই নামগুলো চলে এসেছে। তো
এখানে প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দুনিয়াতে হয়তো অনেক কিছু ইমোশন দিয়ে চালিয়ে দেয়া যায়, মানুষকে বোঝানো যায়, খাওয়ানো যায়, বা হচ্ছে যে আইন হচ্ছে যে সরকার প্রধান বা সরকারের ক্ষমতাসীন যারা, তারা যেভাবে ইশারা ইঙ্গিত করেন ওইভাবে চলেন। তো ব্রিটেনের মতো একটা দেশে এই এই ধরনের সম্ভাবনা খুবই কম, যেটা হচ্ছে শুধুমাত্র আপনি একটা অ্যালিগেশন নিয়ে আসলেন এবং এটার বিপরীতে এটা একজনের না, ক্যারিয়ার। কিন্তু তারা যে বিষয়টি নিয়ে তদন্ত করছে, বিশেষ করে ব্রিটেনের মন্ত্রিসভা যেটি নিয়ে তদন্ত করছে, সেটি হলো পুতিনের সঙ্গে তার সম্পর্ক, বিশেষ করে ডিল যেটি রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে হয়েছে, সেটির সঙ্গে সম্পর্কটাকে তারা কানেক্ট করছে, এবং পুতিনের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা সেটি কিন্তু তারা জোর তদন্ত করছে। তারা শুধু বাংলাদেশের টাকা পাচার হয়ে যাওয়া কিংবা বাংলাদেশের দুর্নীতির সঙ্গে কিন্তু তদন্ত করছে না, তাদের হ্যাঁ, ইন্টারনাল তদন্ত এটা। সো প্রথমত হচ্ছে যে এখানে যেই তদন্তটা এর মধ্যে যে জিজ্ঞাসাবাদটা হয়েছে, এটা অনেকটা ফ্যাক্ট চেকিং এর মতো। যেমন আমি আপনার বিরুদ্ধে একটা অ্যালিগেশন আনলাম, জি, তো অ্যালিগেশনটা আনার পরে আমি আপনার কাছ থেকে সরাসরি এটা নিয়ে কোনো একটা সিরিয়াস তদন্তে যাওয়ার আগে আমি জাস্ট হচ্ছে আপনার কাছ থেকে যে আপনার বিরুদ্ধে এরকম একটা অ্যালিগেশন এসেছে এবং সেটার ব্যাপারে আপনার রেসপন্সটা কি। সো যেই ইনভেস্টিগেশনটা স্টার্ট করেছে, যে কোয়েশ্চেনিংটা শুরু হয়েছে, সেটা হচ্ছে সেই ইনিশিয়াল স্টেপটা। আমরা জানি না এর পরে কি, কিন্তু Right. আপনি যেটা বলছেন সেটা একটা রেড ফ্ল্যাগ। এটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীর জন্য এটা একটা রেড ফ্ল্যাগ, যে যদি কোনো ক্রমে যদি বাংলাদেশের যে রূপপুর যে পারমাণবিক যে প্রকল্প, এই প্রকল্পের এটাকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বা এর সাথে যদি কোনো যদি তার যদি কোনো কানেকশন যদি স্ট্যাবলিশ হয়, সেটা হচ্ছে যে আহ, দুভাবে তাকে খেসারত দিতে হবে। একটা হলো তার পলিটিক্যাল ক্যারিয়ারের মধ্যে দিয়ে নিঃশেষ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, এবং একই সময়ে আমাদের দেশে যদিও বিভিন্নভাবে আমরা আশা করি সামনের দিকে বিভিন্ন মার পেঁচে অনেকে ল থেকে বা আইন থেকে, আইনের শাসন থেকে সরে যেতে পারেন, কিন্তু ব্রিটেনের মতো জায়গায় সেই অপরচুনিটিটা, সেই সুযোগটা খুবই কম। তো আমরা তখন তাকে দুই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে। একটা তার পলিটিক্যাল ক্যারিয়ার উপরে ইন দি লং রান যেটা প্রভাব পড়বে, আরেক দিকে হচ্ছে যদি দুর্নীতিটা যদি প্রমাণিত হয়, তারা যদি এটার সাবস্টেন্সিভ এভিডেন্স পান, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য তাকে হচ্ছে যে যে লিগাল যে পরিণতি বা ব্রিটেনের আইনের আওতায় তাকে সেটার জন্য আপনার খেসারত দেয়া পড়বে। তবে করতে পারে। এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যে যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট, এটা গার্ডিয়ান অলরেডি যে রিপোর্ট করেছে, যে এই দুর্নীতির সাথে বাংলাদেশ গভর্নমেন্ট সরাসরি জড়িত, বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে তদন্ত করছে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি সাবস্ট্যান্টিভ এভিডেন্স প্রডিউস করতে পারে, সেই এভিডেন্সটা যদি যে ব্রিটেনের গভর্নমেন্টের সাথে যদি শেয়ার করে, সেক্ষেত্রে এটা একটা নতুন ডাইনামিক্স যোগ হইতে পারে এই ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে। জি, নিঃসন্দেহে বাংলাদেশ কোনো এভিডেন্স যদি থাকে তাদের কাছে, এটি যদি কোনো রাজনৈতিক অভিযোগ না হয়ে থাকে, একেবারে যেটিকে সজীব ওয়াজেদ জয় কিছুক্ষণ আগে রয়টার্স তার একটি ইন্টারভিউ করেছে এইসব বিষয়ে, বিশেষ করে তার যে $12.65 বিলিয়ন এখানে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, রয়টার্সকে তিনি জানিয়েছেন এটি কমপ্লিটলি বোগাস এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একই ক্ষেত্রে যদি টিউলিপের ক্ষেত্রে কোনো কিছু না পাওয়া যায়, বাংলাদেশ যদি কোনো কিছু সরবরাহ না করতে পারে, তখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে যে এটি কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা। কিন্তু অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে এটি জানতে চাই, তদন্তে একটি বড় দিক বের হয়ে আসছে টিউলিপের বিরুদ্ধে যে তদন্তটা হচ্ছে, সেখানে হলো পুতিনের সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ রাশিয়ার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে পাইয়ে দেওয়ার জন্য পুতিনের সঙ্গে যদি কোনো সম্পর্ক তার ক্ষেত্রে প্রমাণ হয় আছে, ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, সেটি তো তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হুমকি হতে পারে। ডেফিনেটলি। দেখেন, পুতিন এই মুহূর্তে ব্রিটেনের একটা বড় শত্রু। ব্রিটেন যেখানে আফোল্ড করে, ব্রিটেনকে বলা হয় দ্য ল্যান্ড অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। পার্লামেন্টারি ডেমোক্রেসির সূত্রপাত এখানে ঘটেছে। ব্রিটেনকে বলা হয় দ্য ল্যান্ড অফ হিউম্যান রাইটস। যেই 1215 সালে ম্যাগনা কার্টার মধ্যে দিয়ে মানুষের অধিকার যাত্রা শুরু হয় কিন্তু এই ব্রিটেন থেকে। সেই ব্রিটেন কিন্তু স্বচ্ছতা, নিরপেক্ষতা কিন্তু সেই দেশের মধ্যে ট্রান্সপারেন্সি খুবই কাজ করে। আপনি দেখেছেন একটু সামান্য কোনো অভিযোগ করে ব্রিটেন প্রধানমন্ত্রীরা কিন্তু প্রধানমন্ত্রী থাকতে চান না, তারা কিন্তু চলে যান বাসায়, রাইট? তো আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ক্ষমতা এবং পাওয়ার, তার সিকিভাগও ক্ষমতা এবং পাওয়ার ব্রিটেনের প্রধানমন্ত্রী হোল্ড করেন না। কারণ হচ্ছে এটা এমন ভাবে চেক এন্ড ব্যালেন্স করা হয়েছে যে ওখানে প্রধানমন্ত্রীর পদটা এত লোভনীয় পদ না যতখানি আমাদের দেশের প্রধানমন্ত্রীর পদ লোভনীয়। তো এমন একটি দেশে, যে দেশটা ইউক্রেনের মতো দেশকে রাশিয়ার গ্রাস থেকে বাঁচানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ খরচ করছে,
পুতিন একটা বড় শত্রু এই মুহূর্তে বলা যেতে পারে ব্রিটেনের। আর সেই পুতিনের সাথে যদি অ্যাডভোকেসি বা নেগোসিয়েশন করতে যদি ব্রিটেনের বর্তমান লেবার পার্টির একজন মন্ত্রী যদি ইনভলভ হয়ে থাকেন, আর এটা যদি প্রমাণ বেরিয়ে আসে, তাহলে তার বিপদ কিন্তু খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ হবে, এটা সত্যি। হ্যাভিং সেড দ্যাট, এখনো পর্যন্ত তিনি এই অ্যাডভোকেসিতে কতখানি বেনিফিটেড হয়েছেন বা প্রফিট নিয়েছেন, এটা কিন্তু সম্পূর্ণ স্পেকুলেশন। বাংলাদেশ যদি এভিডেন্স প্রডিউস করতে পারে, এভিডেন্স ছাড়া তো ব্রিটেনের মতো দেশ কখনো কারো দেশ শাস্তি দেবে না। আর দ্বিতীয়ত একটা কথা বলি, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কিন্তু অতীতে একটা বাংলাদেশের ব্রিজ নিয়ে সেখানকার একটা অভিযোগ কিন্তু এসেছিল, কানাডার আদালত পর্যন্ত কিন্তু সেটা গড়েছিল, কিন্তু সেটা কিন্তু ফাইনালি কিন্তু কিছু প্রমাণ পাওয়া যায়নি। তো আমরা পশ্চিমা দেশগুলো প্রমাণের উপরে সবকিছু নির্ভর করে। এখনো পর্যন্ত এটা আমরা স্পেকুলেট করতে পারি, বাট সামনের দিনগুলোতে যদি প্রমাণ বের হয়ে আসে, তারপরে আমরা বলতে পারবো এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে। একেবারে শেষ মিনিটে আছি ডক্টর আলাউদ্দিন, আমরা অন্য একটা বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম যে ইকোনমিস্টের চোখে বাংলাদেশ সেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছে। এটা নিয়ে অনেকের মধ্যে বলা হচ্ছে বাংলাদেশ সেরা দেশ, অনেকেই ভ্রু কুচকাচ্ছেন আসলে বাংলাদেশ সেরা দেশ কিভাবে হয়, তারা নানা সম্ভাবনা অর্থাৎ সম্ভাবনার দৃষ্টিতে তারা বলছেন। আপনার কাছে একেবারে 30 সেকেন্ডে জানবো, আদৌ যে সম্ভাবনা ইকোনমিস্ট দেখছে বাংলাদেশে, সেই সম্ভাবনা সামনের দিনগুলোতে আপনি দেখছেন? ইকোনমিস্টের আপনার হচ্ছে যে সিলেকশনের ক্ষেত্রে অ্যাপারেন্টলি যেটা যে রিপোর্টগুলো আমি পড়েছি, সেখানে আমার কাছে যে মনে হয়েছে যে প্রধানত যে কারণটা সেটা হচ্ছে বাংলাদেশে যে অভ্যুত্থানটা ঘটেছে এবং একটা অথরিটারিয়ান গভর্নমেন্টের যে আপনার কলাপস করতে পেরেছে, এটা হচ্ছে বাংলাদেশের একটা সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। এবং এটা এখনকার সময় বিশেষ করে সারা বিশ্বে গণতন্ত্র আপনার হচ্ছে আপেক্ষিকভাবে আপনার হচ্ছে কমতেছে, গত 15-18 বছর ধরে কমতেছে। তো এরকম আপনার রাইজ অফ অথরিটারিয়ানিজম, আপনার হচ্ছে ডিজিটাল অথরিটারিয়ানিজম, সার্ভেলেন্স, কন্ট্রোল, এরকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশ যে এক্সাম্পলটা সেট করেছে, সেটা হচ্ছে যে আপনার একটা অসাধারণ একটা এক্সাম্পল। তো সেটা যে সম্ভাবনাটা মানে উন্মুক্ত করেছে, এবং গত 3 মাসের যে কার্যক্রম, অনেকগুলো কার্যক্রম যেগুলোর সাথে ইন্টারন্যাশনাল কানেকশন আছে, তো আমার কাছে মনে হচ্ছে সেটা একটা পজিটিভ কন্ট্রিবিউশন করেছে, এখানে ভূমিকা রেখেছে। একেবারে এই সময় শেষ, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছেও হানাতে আসলে জানতে চাওয়া, যে সম্ভাবনা ইকোনমিস্ট দেখছে বাংলাদেশকে নিয়ে, সেই সম্ভাবনা আপনি দেখেন কিনা? আচ্ছা, এই সম্ভাবনাটা আসলে কি সেটা আমাদের বুঝতে হবে। জুয়েল ভাই, আমরা তিনজনে কোড পড়েছি, এখন হতে পারে যে কার কোডটা ভালো কোড, এই বিচারে যদি বিচার করা হয়, আবার কার হেয়ার স্টাইল ভালো, সেই বিচারে যদি বিচার করা হয়, কার হাসি ভালো, সেই বিচারে যদি বিচার করা হয়, তাহলে প্রত্যেকটা বিচারে কিন্তু আলাদা আলাদা একটা ফলাফল থাকে। ইকোনমিক্স বিচার করেছে যে অগ্রগতির সম্ভাবনা কতটুকু তৈরি হয়েছে, কারণ এর আগে যে বিপ্লবগুলো বিভিন্ন দেশের মধ্যে হয়েছে, সেখানে জাতীয়তাবাদী ক্ষমতারা এসেছে, যেটা বললেন যে ডেমোক্রেসি খুবই ফ্র্যাজাইল এখন ওয়ার্ল্ডের মধ্যে, কোথাও কোথাও স্বৈর শাসক ক্ষমতায় রয়েছে। কোনো একটা বিপ্লবের সাথে সাথে একটা দেশকে কন্ট্রোলে নিয়ে আসা এবং আইন শৃঙ্খলার প্রতি এত দ্রুত উন্নত করা, এটা কিন্তু খুব রিয়ালি হয়েছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। এবং বাংলাদেশে এমন একজন মানুষ এই দেশের দায়িত্ব নিয়েছেন, যেটা সর্বজন বিদিত, এবং এই প্রথম ইতিহাসে পৃথিবীর একজন নোবেল বিজয়ী কোনো দেশ পরিচালনা করছেন, এবং এই ইতিহাসে প্রথম যে ছাত্ররা একটা দেশ পরিচালনা করছেন। এর ফলে মানুষের কথা বলার স্বাধীনতা, মানবাধিকারের উন্নয়ন এবং সম্প্রতি সংখ্যালঘুদেরকে নিয়ে যে ঘটনাগুলো ঘটে, এগুলোকে কিন্তু আমরা ওভারটেক করতে পেরেছি এবং কন্ট্রোল করতে পেরেছি। এর মধ্যে দিয়ে বাংলাদেশের যে একটা সম্ভাবনা দ্বার উন্মোচন হয়েছে, সেই দিক দিয়ে আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ, এটা আমিও স্বীকার করি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। ইকোনমিস্ট অনেক দূরে থেকে বাংলাদেশকে নিয়ে সম্ভাবনা দেখছে মূলত বিপ্লব পরবর্তী সময়টিকে নিয়ে, কিন্তু এই সম্ভাবনাকে বাস্তব করতে হলে, কোট আনকোট, যে বাস্তব যদি করতে হয়, তাহলে কিন্তু মূল কাজটা করতে হবে বাংলাদেশকে, যারা এখন সরকার পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, নীতি নির্ধারণ করছেন, জনগণের ভাগ্য ঠিক করছেন, এবং বাংলাদেশ কোন পথে চলবে আগামী দিনগুলোতে, সেটা তারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কতটা নিজেরা ভাবতে পারছেন। অর্থাৎ যে সম্ভাবনা এখন পর্যন্ত আছে, সম্ভাবনার দিক দিয়ে বাংলাদেশ সেরা দেশ, সেটাকে বাস্তব করার দায়িত্ব বাংলাদেশের মানুষের। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।